বাংলার সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে মেধাটা একটু কম, তাদের ক্ষেত্রে কিন্তু হতে পারে যে স্যার আমরা এতটা পড়তে পারছি না, সেক্ষেত্রে কি করবো, সেক্ষেত্রে ইম্পর্টেন্ট কি প্রশ্ন আছে, কিভাবে লিখতে হবে, সব এই সাজেশনের মধ্যে আলোচনা হবে। তিনটে থেকে যা যা সাজেশন দিচ্ছি সেগুলো ভালো করে দেখে যাও। আমি বলবো এবারে বাঙালি চিত্রকলার ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, চিত্রকলা থেকে যে যে প্রশ্নগুলো বলছি ভালো করে দেখে যাও, একটু তোমরা নিশ্চিন্ত হয়ে পড়ে যেতে পারো, যেমন এখান থেকে প্রশ্ন আসছে। হ্যালো স্টুডেন্টস, আমি টিটো স্যার আজ আবার তোমাদের সামনে চলে এসেছি তোমাদের সব সমস্যার সমাধান নিয়ে। তা আজ আমরা তোমাদের সাথে পরিচয় করে দেবো আমার ছাত্র এবং বর্তমানে শিক্ষকতা করছে আমাদের এখানে দীপঙ্কর স্যারের সাথে পরিচয় করে দিচ্ছি। তোমাদের পরিচয় করিয়ে দিই, ও শুধুমাত্র আমার ছাত্র নয়, বর্তমানে শিক্ষকতা করছে বাংলায় নয়, ও কিন্তু তার ছদ্মনামে কবিতাও লেখে বিভিন্ন ম্যাগাজিনে, তার নাম হচ্ছে নিশি, এবং সেই কিন্তু অনেক জায়গায় এই কবিতা লিখে অনেক পুরস্কারও পেয়েছে এবং সম্মান পেয়েছে। যাই হোক, তোমাদের সাথে পরিচয় করে দেওয়ার কারণই হচ্ছে 3রা মার্চ 2025-এ তোমাদের কি হচ্ছে, ক্লাস 12-এর বাংলা পরীক্ষা আছে। বাংলা পরীক্ষা আমাদের যে চিন্তা থাকে একটুখানি, আমরা যদিও বাঙালি সবাই বাংলা পারি, কিন্তু বাংলা পরীক্ষাতে বিভিন্ন কোশ্চেন থাকে, সেটা কিভাবে অ্যান্সার লিখতে হয় বা কি ধরনের কোশ্চেন আসতে পারে, এটা কিন্তু খুব একটা টেকনিক্যাল ব্যাপার থেকে যায়। যদিও কিন্তু আমরা বাংলা লিখতে পারি, বাংলা লেখা জানা, পরীক্ষা লিখে লেখা কিন্তু অনেকটাই ডিফারেন্ট থেকে যায়। ইংরেজি যেমন একটা রিদিমে চলে, বাংলা কিন্তু সেই রিদিমে চলে না, কারণ এখানে গ্রামার থাকে, তোমাদের সাহিত্যের ইতিহাস থাকে, গল্প, কবিতা, উপন্যাস সবই মিশে থাকে। যদি আমার পুরোটা জানা নেই, তা ও তোমাদের এই বাংলা ব্যাপারে যে তোমরা পরীক্ষা দেবে, তার যে কোন কোন জিনিসগুলো গুরুত্বপূর্ণ করলে পড়লে তোমার সহজেই 90% পেতে পারবে, তার সময় তোমাদের জানাবে। তা তোমাদের সাথে পরিচয় করে দিলাম, ও পড়ে দেখাচ্ছে তোমাদের সামনে যে কি কি গুলো পড়লে বা কোনগুলো পড়ে গেলে তোমরা সহজে কিন্তু বাংলায় অ্যান্সার দিতে পারবে। এবং এইচএস পরীক্ষায় তোমরা যদি ওটা ফলো করে যাও, তোমরা কিন্তু সহজেই 90% উপরে পাবে। শুধু ওটা ফলো করলে হবে না, তোমাদের যে স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা যেগুলো বলেছেন, তোমাদের দেখা যায় পড়ো, তারা একটা ফলো করবে, তারপরেও কিন্তু একটা ফলো করে যাবে, যাতে তোমরা কিন্তু সহজেই স্কোর করতে পারবে। ও সব দেখাচ্ছে, তোমরা দেখো, এবং পুরো ভিডিওটা কিন্তু শেষ অবধি তোমরা অবশ্যই খেয়াল রাখবে। হ্যালো স্টুডেন্ট, আমি দীপঙ্কর ব্যানার্জি, তোমাদের বাংলা শিক্ষক। আজকে তোমাদের সাথে পরিচয় করাতে চলেছি বাংলা দ্বাদশ শ্রেণীর 2024-25 শিক্ষাবর্ষের ফাইনাল সাজেশন, যেগুলো অবশ্যই তোমাদের উপকৃত করবে। তাই জন্য শুরুতে রিকোয়েস্ট রইল, ভিডিওটা শেষ অবধি দেখো, টিটো স্যার ইংলিশ হাবস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অসংখ্যভাবে সাপোর্ট করো এই চ্যানেলকে। তোমাদের ভালোবাসা এবং তোমাদের সহযোগিতা পেলে আগামী দিন আমরা নতুনভাবে কাজের উদ্দীপনা অবশ্যই পাবো এবং তোমাদের পাশেও থাকবো। তো আসা যাক আজকে আমাদের সাজেশনের উপর। প্রথমত, তোমরা নিশ্চয়ই এটা খুব ভালো করে জানো যে এই যে সিলেবাসটা আমাদের চলছে, যে শিক্ষাক্রমটা, এর মধ্যে তোমরাই হচ্ছে লাস্ট ব্যাচ, এরপর সেমিস্টার প্রসেস শুরু হয়ে যাচ্ছে। সুতরাং তোমাদেরকে শুরুতেই যেটা বলবো যে তোমাদের জন্য এবারে প্রত্যেকটা টেক্সট খুবই ইম্পর্টেন্ট। তোমাদের জন্য এরকম পার্টিকুলার সাজেশন বলে বলা হয়তো খুব একটা সঠিক হবে না যে এটা পড়ে যাও বা ওটা পড়ে যাও, তোমাদের জন্য সবই ইম্পর্টেন্ট এবারে, কারণ তোমরা এই সিলেবাসের লাস্ট ব্যাচ। সবার প্রথমে সিলেবাসে যাওয়ার আগে 2-3টে কথা আমি তোমাদেরকে জানাতে চাই অবশ্যই। এখন দেখো, তোমাদের প্রত্যেকেরই প্রস্তুতি নিজের নিজের মতো সম্পন্ন হয়েছে। এই সময় দাঁড়িয়ে আমরা তো নতুন কিছু শিখতে তো পারবো না, কিন্তু সবার প্রথমে তোমরা যেটা করবে সেটা নিজেরা যেটা এতদিনে শিখেছো সেটা খুব ভালোভাবে অধ্যয়ন করো। তুমি সারা বছর কি করেছো সেটা কিন্তু ওই পরীক্ষার হলে 3 ঘন্টা 15 মিনিটে তোমাকে প্রমাণ দিতে হবে। সুতরাং এটা অবশ্যই মাথায় রাখতে হবে। বাংলা পড়ার ক্ষেত্রে সবার প্রথমে তোমরা যেটা মাথায় রাখো সেটা হলো টেক্সটটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। পাঠ্য বইয়ের থেকে বড় শিক্ষক, পাঠ্য বইয়ের থেকে বড় নোটস আর কিছুই হয় না। এখন যদিও সময়টা কমের দিকে আছে, কিন্তু আমার বিশ্বাস যে তোমরা অবশ্যই এটা প্রিপারেশন নিয়েছো এবং টেক্সটটা খুব ভালো করে পড়ো, প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো, যাতে আমার টেক্সটের ভেতর থেকে কোন একটা লাইন তুলেও যদি প্রশ্ন দেয়, সে 1 নম্বরে ছোট প্রশ্ন হোক অথবা 5 নম্বরে বড় প্রশ্ন হোক, আমি অবশ্যই পারবো। নেক্সট, আমরা প্রথমে একটু সিলেবাসের দিকে নজর রাখবো। যদিও তোমরা জানো, তাও এটা জাস্ট বলার জন্য তোমরা একটু দেখে নাও। আমাদের পাঠ্য বিষয়ের মধ্যে সাহিত্য রয়েছে, বাংলা ও বাঙালি সাহিত্যের ইতিহাস আছে, এবং আমাদের আছে ভাষা বিজ্ঞান, এবং এদিকে আছে আমাদের প্রবন্ধ রচনা। সাহিত্যের ইতিহাসের মধ্যে আমাদের আছে গল্প, কবিতা, নাটক, প্রবন্ধ, ভারতীয় গল্প, বিদেশি কবিতা। এর মধ্যে আমি প্রথমেই তোমাদের বলি, এবারে গল্পের জন্য আমাদের ভারতবর্ষ খুব গুরুত্বপূর্ণ, এবং ভারতবর্ষের পরে তোমরা আরেকটু ভালো করে যেটা গুরুত্ব দিয়ে পড়তে হবে সেটা হচ্ছে ভাত। এটা আমি বলতে চাইছি তোমাদেরকে বড় প্রশ্নের ক্ষেত্রে। ছোট প্রশ্নের জন্য তোমাদের সবই গুরুত্বপূর্ণ।
ছোট প্রশ্নের তো সাজেশন বলে কিছু হয় না, সুতরাং ছোট প্রশ্নের জন্য তোমাদের পুরো টেক্সটটাই ভালো করে পড়তে হবে। এবার ছোট প্রশ্নে আসার সময় আমি বলবো কি কি বিষয় নিয়ে আলোচনা হবে, আগে আমরা এই জায়গাগুলো আলোচনা করে নিই। কবিতার মধ্যে বড় প্রশ্নের জন্য আমরা খুব ভালো করে পড়বো রূপনারায়ণের কুলে, শিকার এবং অবশ্যই ক্রন্দনরতা জননীর পাশে। এই তিনটা কবিতা আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে, তার মধ্যে রূপনারায়ণ কুলে তো অবশ্যই দেখতে হবে। নেক্সট নাটকের ক্ষেত্রে তোমরা জানো যে এখানে আমাদের অথবা থাকে, বিভাগ এবং নানা রঙের দিন এখানে আমাদের এমসিকিউ, এসএকিউ এবং লং কোশ্চেন তিনটাতেই অথবা পাবো। সুতরাং একটা নাটক খুব ভালো করে যদি আমরা বড় প্রশ্নের জন্য দেখে যাই তাহলে নিশ্চিন্ত থাকতে পারি আমরা যে আমরা এখান থেকে কমন পেতে চলেছি। নেক্সট আমাদের আছে প্রবন্ধ। প্রবন্ধ আছে আমাদের আমার বাংলা। এখানে বলে রাখি এখানে আমাদের কোনো ছোট প্রশ্ন হয় না, 1 নম্বরে কোনো এমসিকিউ বা এসএকিউ এখানে আমাদের হবে না, আমাদের 5 নম্বরের বড় প্রশ্ন আসবে। আমাদের 5টি রম্য রচনা আছে, যথাক্রমে মেঘের গায়ে জেলখানা, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, গাঢ় পাহাড়ের নিচে সবার প্রথমে ছিল এবং হাত বাড়াও। এর মধ্যে গাঢ় পাহাড়ের নিচে এবং হাত বাড়াও এই দুটো আমার মতে এবছর এখান থেকে কোনো প্রশ্ন আসবে না, তাই আমি এখানে লিখিনি। এবারে তোমাদের জন্য যেগুলো খুব ইম্পর্টেন্ট, ছাতির বদলে হাতি অবশ্যই ইম্পর্টেন্ট, মেঘের গায়ে জেলখানাও ইম্পর্টেন্ট, এগুলোকে আমি 3 স্টার করছি, এবং কলের কলকাতা তোমাদের নো ডাউট ইম্পর্টেন্ট। এর মধ্যে যে কোনো দুটো রম্য রচনা থেকে তোমাদের একটি একটি করে বড় প্রশ্ন দেবে, তোমাদের যে কোনো একটি লিখতে হবে, 5 নাম্বার এখান থেকে থাকছে। ভারতীয় গল্প আর বিদেশি কবিতা। ভারতীয় গল্প হচ্ছে আমাদের অলৌকিক কর্তার সিং দুগ্গালের রচিত, এবং বিদেশি কবিতার মধ্যে আছে আমাদের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, ব্রেটল ব্রেক্টের রচিত। এই দুটোর মধ্যে আমাদের এমসিকিউ, এসএকিউ এবং 5 মার্কসের কোশ্চেন অথবা থাকবে। সুতরাং এখানেও যে কোনো একটিকে আমরা খুব গুরুত্ব দিয়ে পড়লেই হবে। নেক্সট আমরা চলে আসছি আমাদের বাংলা ও বাঙালি সাহিত্যের ইতিহাস, যেখানে আমাদের 5খানা সাহিত্যের বিভাগ রয়েছে, বাঙালি সঙ্গীত, বাঙালি চিত্রকলা, বাঙালি চলচ্চিত্র, বিজ্ঞান এবং ক্রীড়া। এর মধ্যে আমাদের এমসিকিউ আসবে। এখানে বলে রাখি অনেক স্টুডেন্টের এখানে একটা ডাউট থাকে, যেটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই, যে সাহিত্যের ইতিহাস, বাংলা ও বাঙালি সাহিত্যের ইতিহাস, এখান থেকে তোমাদের এমসিকিউ আসে, এসএকিউ কিন্তু আসে না। এমসিকিউ আসে, এসএকিউ কিন্তু আসে না। এমসিকিউ এবং 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের কোশ্চেনের ক্ষেত্রে এর মধ্যে যে কোনো 4টে বিভাগ থেকে আমাদের একটি একটি করে প্রশ্ন দেবে, আমাদের যে কোনো 2টি লিখতে হবে, 5 5 এ 10। নেক্সট আমাদের আছে ভাষা বিজ্ঞান আছে। ভাষা বিজ্ঞানের আমাদের 5টা অধ্যায় আছে। ভাষা বিজ্ঞান, ভাষাতত্ত্ব, তার বিভিন্ন শাখা, ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দার্থ তত্ত্ব, এই 4টে বিভাগ ভাষা বিজ্ঞানের বহুল প্রচলিত শাখা, অর্থাৎ বর্ণনামূলক ভাষা বিজ্ঞানের যে বিভাগগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে আলোচনায় আছে। এর মধ্যে থেকেও আমাদের যে কোনো 3টে বিভাগ থেকে একটি একটি করে প্রশ্ন দেবে, বড় প্রশ্ন অবশ্যই আমাদের একটি লিখতে হবে, অর্থাৎ আমাদের এখানে 2টো বিকল্প রয়েছে। এবার আমরা চলে আসছি আমাদের প্রবন্ধের ক্ষেত্রে। আমাদের মানুষ মানচিত্র প্রবন্ধ আছে, আমাদের বিষয় গভীরতামূলক প্রবন্ধ আছে, তর্ক বিতর্কমূলক প্রবন্ধ আছে, জীবনীমূলক প্রবন্ধ আছে। এখানে আমাদের 4টে প্রবন্ধ থেকেই একটি একটি করে দেবে, আমরা যে কোনো একটি প্রবন্ধ অ্যাটেন্ড করব। এটা আমাদের সবথেকে বড় প্রশ্ন, 10 নাম্বার থাকবে। ঠিক আছে, এবার এই বিষয়গুলোতে আসার আগে আমরা একটু নম্বর বিভাজনের দিকে একটু নজর রাখতে চাই। আমাদের 1 নম্বরের এমসিকিউ এবং এসএকিউ থাকে, আমাদের 5 নম্বরের লং কোশ্চেন থাকে, এবং 10 নম্বরের রাইটিং স্কিল অর্থাৎ প্রবন্ধ থাকে। এবার আমরা আসছি এই পার্টের মধ্যে আমাদের বিকল্পমূলক প্রশ্ন, অর্থাৎ যেটা আমাদের এমসিকিউ রয়েছে, এখানে আমরা পাবো 18 নাম্বার। আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এসিকিউ যেখানে আছে, এখানে আছে আমাদের 12 নাম্বার। ঠিক আছে, এখানে আমাদের 30 নাম্বার হয়ে গেল। বাকি আমাদের টোটাল 80 নাম্বারের পরীক্ষা। আমরা জানি 20 নাম্বার আমাদের প্রজেক্টে থাকে, তাহলে এখানে আমাদের হয়ে গেল 18 আর 12, 30 নাম্বার এখানে আমাদের হয়ে গেল। এবার আমাদের এখান থেকে বড় প্রশ্নের ক্ষেত্রে আমাদের 40 নাম্বার থাকবে। ইয়েস স্যার, 5 নাম্বারের যে বড় প্রশ্ন আছে এখানে আমাদের 40 নাম্বার থাকবে, অর্থাৎ 8টি প্রশ্ন লিখতে হচ্ছে, 5 8 40 নাম্বার এখানে, এবং রচনার ক্ষেত্রে আমাদের থাকবে 10 নাম্বার। সুতরাং এখানে কিন্তু আমাদের 80 নাম্বারটা কমপ্লিট হয়ে যাচ্ছে। বেশ, এবার আসি আমরা আলোচনায়। গল্পের ক্ষেত্রে আমরা এমসিকিউ এসএকিউ দুটোই পাবো। কবিতার ক্ষেত্রে এমসিকিউ এসএকিউ আছে, নাটকের ক্ষেত্রে এমসিকিউ এসএকিউ আছে, প্রবন্ধের ক্ষেত্রে ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ বা এসএকিউ হয় না। ঠিক, ভারতীয় গল্প, বিদেশি কবিতার ক্ষেত্রে এমসিকিউ এসএকিউ রয়েছে। বাংলা ও বাঙালি সাহিত্যের ইতিহাস থেকে আমাদের এমসিকিউ আছে, এসএকিউ হয় না, এবং ভাষা বিজ্ঞান থেকে আমাদের এমসিকিউ এসএকিউ দুটোই আছে। এবার তোমাদেরকে যে বিষয়ে একটু বোঝানোর আছে সেটা হচ্ছে আমাদের এই যে বিকল্পমূলক প্রশ্ন 18 নাম্বার আছে, এর মধ্যে থেকে আমাদের সাধারণত 13 নাম্বার মতো আমাদের থাকে টেক্সট থেকে, এবং
5 নাম্বার মতো আমাদের থাকবে বাঙালি সাহিত্যের ইতিহাস এবং ভাষা বিজ্ঞান থেকে। এই 5-এর মধ্যে 3 নাম্বার থাকবে বাঙালি সাহিত্যের ইতিহাস, 2 নাম্বার থাকবে ভাষা বিজ্ঞান থেকে। বেশ, চলে আসছি আমরা সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে অর্থাৎ যেটা আমাদের কম বেশি 20টা শব্দের মধ্যে উত্তর লিখতে হয়, এক্ষেত্রে আমাদের এখানে মোটামুটি আমরা ধরে চলতে পারি আমাদের 8 নাম্বার অথবা 9 নাম্বার আমাদের থাকবে টেক্সট থেকে, এবং 4 নাম্বার বা 3 নাম্বার থাকবে ভাষা বিজ্ঞান থেকে। এসএকিউ এ কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসবে না। দেন আমাদের বড় প্রশ্ন, আমাদের গল্প থেকে যে কোনো দুটো গল্প থেকে একটি একটি দেবে, অথবা থাকবে একটা লিখতে হবে। 5টি কবিতা আছে, তার মধ্যে যে কোনো 2টি কবিতা থেকে একটি একটি দেবে, একটা লিখতে হবে। নাটকের ক্ষেত্রে 2টো নাটকের মধ্যে একটি একটি প্রশ্ন অথবা থাকবে, একটা লিখতে হবে। আমার বাংলা থেকেও 2টো প্রশ্ন দেবে, দুখানা রম্য রচনা থেকে দেবে, একটা লিখতে হবে। ভারতীয় গল্প বিদেশি কবিতার মধ্যেও অথবা থাকবে, যে কোনো একটা বড় প্রশ্ন লিখতে হবে। বাংলা ও বাঙালি সাহিত্যের ইতিহাসের থেকে এখানে 4টে প্রশ্ন দেবে, আমাদের 2টো লিখতে হবে। ভাষা বিজ্ঞান থেকে আমাদের 3টে প্রশ্ন দেবে, একটা লিখতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের বড় প্রশ্নের মান। এবার তোমাদের কিছু কথা, আমরা যদি গত বছরের সাজেশনটা একটু খেয়াল করি, গত বছরে কিন্তু বাংলা কোশ্চেনের ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়েছিল। যেমন আমি তোমাদের বলি, বোর্ডের নিয়মানুসারে, উচ্চশিক্ষা পর্ষদের নিয়মানুসারে নাটকের ক্ষেত্রে কিন্তু দুটোর নাটকের ক্ষেত্রে অর্থাৎ বিভাগ এবং নানা রঙের দিন, দুটোর ক্ষেত্রে আমাদের এমসিকিউ এর মধ্যেও অথবা থাকবে, এসএকিউ এর মধ্যেও অথবা থাকবে। কিন্তু গত বছর অর্থাৎ 2024-এর প্রশ্নে যদি তোমরা দেখো, তাহলে দেখবে বিভাগ থেকেই কিন্তু দুখানা প্রশ্ন চলে এসেছিল, অর্থাৎ দুটো নাটকের মধ্যে কিন্তু বিকল্প দেয়া হয়নি। তো এই জিনিসটা এটা আমরা ধরে নিতে পারি, এটা কোনো না কোনো ভাবে টেকনিক্যাল ফল্টের জন্য হয়েছে বা অন্যমনস্কতা হয়েছে। যদি তোমাদের বেলা এরকম আছে, তাহলে আমরা কি করবো স্যার? সেক্ষেত্রে এটা বোর্ডের টেকনিক্যাল ফল্ট, সুতরাং এক্ষেত্রে তোমরা নাম্বার তো পাবে। নেক্সট আমরা আসছি ভারতীয় গল্প বিদেশি কবিতা, এর ক্ষেত্রেও তাই, আমাদের এমসিকিউ এসএকিউ এর মধ্যে অথবা থাকবে, আমরা এখানে নিশ্চিন্ত ভাবে পড়ে যেতে পারি, এখানে কোনো অসুবিধা নেই। গল্পের ক্ষেত্রে আমি এবারে বিশেষ গুরুত্ব দিচ্ছি ভারতবর্ষ গল্পটিকে, এবং ভারতবর্ষের সাথে আমি গুরুত্ব দিচ্ছি ভাত গল্পটিকে। কে বাঁচায় কে বাঁচে আমার মতে এবারে বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট নয়, বড় প্রশ্নের জন্য এটা আমাদের ইম্পর্টেন্ট নয়। কবিতার ক্ষেত্রে আমি অবশ্যই গুরুত্ব দিচ্ছি রূপনারায়ণের কুলে শিকার এবং ক্রন্দনরতা জননীর পাশে। আমার মতানুসারে যদি তোমরা জানতে চাও, এটা অবশ্যই আমি আমার যে পড়ানোর যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার বেসিক্সে তোমাদেরকে বলছি যে এক্ষেত্রে তোমরা রূপনারায়ণের কুলে এবং শিকার এই দুটো কবিতা থেকে খুব ভালো করে যদি করো, তোমরা আশা করছি একটা কোশ্চেন অবশ্যই কমন পাবে। এবার কি কোশ্চেন গুলো আছে সেটা জানার জন্য তো তোমাদের তো ভিডিওটা পুরো দেখতে হবে, এবং লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট রয়েছে, সেখানে তোমরা অবশ্যই জানতে পারবে। এবার আমরা চলে আসছি নাটকের ক্ষেত্রে। নাটকের ক্ষেত্রে বিভাগ নানা রঙের দিন, দুটোর মধ্যেই তোমাদের অথবা আছে, তোমরা যেটাই সব থেকে পারদর্শী সেই নাটকটা তোমরা অ্যাটেন্ড করো। প্রবন্ধের ক্ষেত্রে আমার মতে 5টা প্রবন্ধ আছে আমাদের। আমার মতে এবারে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ছাতির বদলে হাতি, মেঘের গায়ে জেলখানা এবং কলের কলকাতা, অবভিয়াসলি। কারণ দেখো গত বছর 2টো থেকে প্রশ্ন এসে গেছে, রয়েছে 5টা, তাহলে বাকি এবারে 3টেই ইম্পর্টেন্ট, এটা আলাদা করে বোঝানোর কিছু নেই। কিন্তু এগুলোর মধ্যে আমি যদি বলি ছাতির বদলে হাতি, মেঘের গায়ে জেলখানাটা খুব বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ভারতীয় গল্প বিদেশি কবিতা, এই দুটোর মধ্যে তো অথবাই থাকবে, তোমরা যে কোনো একটা থেকে অ্যাটেন্ড করো। চলে আসছে আমরা বাংলা ও বাঙালির সাহিত্যের ইতিহাস। এবার এক্ষেত্রে যদি তোমরা বলো, আমি বলবো এবারে বাঙালি চিত্রকলার ইতিহাস খুব গুরুত্বপূর্ণ, এর থেকে কিন্তু তোমরা প্রশ্ন ছেড়ে যেও না। আমার সাজেশন তো তোমাদের জন্য রয়েছে, এবং এই সাজেশনের যখন তোমরা সাজেশন পাবে বা সাজেশন সম্পর্কে তোমরা জানতে পারবে, এর যদি কোনো উত্তরও তোমাদের ডাউট থাকে, আমাদের যোগাযোগ নাম্বার থাকবে স্যার সাব ইংলিশ চ্যানেল থেকে, তোমরা স্যারের ইউটিউব চ্যানেল থেকে তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বারও পেয়ে যেতে পারবে। সুতরাং তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ছেলে মেয়েদের পাশে থাকা। কাম টু দা পয়েন্ট। এবার বাঙালি চিত্রকলার ইতিহাস, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এরপর আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে বাঙালি চলচ্চিত্রের ইতিহাস, এটাকেও আমাদের খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, এবং বাঙালির সঙ্গীতের ইতিহাস, এটাও খুব গুরুত্ব দিয়ে আমাদের দেখতে হবে। এবার দেখো, আমরা তো একটা প্রেডিকশন করতে পারি, সেই প্রেডিকশন থেকে তোমাদেরকে বলছি, আমাদের দীর্ঘ অভিজ্ঞতার থেকে বলছি আমি, কিন্তু এর মানে একবারও বলছি না বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস বা ক্রীড়ার ইতিহাসটা তোমার পড়ার দরকার নেই। এবার এখানে কিছু প্রোটোকলস থাকে, কিছু কি বলা যেতে পারে, একটু মজার ছক থাকে, সেগুলো আমি তোমাদেরকে বোঝাচ্ছি ঘটনাক্রমিক ভাবে। এবার আমরা চলে আসছি ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে। ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা যেটা আমাদের রয়েছে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এবছর আমাদের ইম্পর্টেন্ট বাক্য তত্ত্ব, আমাদের খুব ইম্পর্টেন্ট, এবং ধ্বনি তত্ত্ব আমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তো এই হলো সেই টপিকগুলো যেগুলোর উপর তোমরা প্রথমেই তোমাদের পড়াগুলোকে রেডি করে নাও। এবার দেখো, আমাদের গত বছর কে বাঁচে এবং ভাত থেকে প্রশ্ন এসে গেছে, কে বাঁচে থেকে 2023-এও এসেছে। সুতরাং আমরা এবার এটা ক্যালকুলেশন করতে পারি
যে ভারতবর্ষ গল্পটা এবার আমাদের খুব ইম্পর্টেন্ট, ভারতবর্ষ গল্পটা আমাদের খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। সুতরাং ভারতবর্ষ গল্প থেকে তো আমরা প্রশ্ন পড়বই, কিন্তু একটা গল্পের উপর শুধু বড় প্রশ্ন পড়ে যাওয়া হয়তো বুদ্ধিমানের কাজ হবে না। সুতরাং ভারতবর্ষ গল্পের সাথে ভাতেরও প্রশ্নোত্তরগুলো তোমরা ভালো করে একটু দেখে যেও, কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট, কি প্রশ্ন আছে, কিভাবে লিখতে হবে, সব এই সাজেশনের মধ্যে আলোচনা হবে। নেক্সট আমরা চলে আসছি কবিতার ক্ষেত্রে। কবিতার ক্ষেত্রে তোমাদেরকে বললাম রূপনারায়ণের কুলে শিকার, এই দুটোর মধ্যে ধরো একটা এসে গেছে এবং তার সাথে ক্রন্দনলতা জননীর পাশে। এবার কিছু টেকনিক্যাল কথা তোমাদের যেরকম বলছিলাম, ধরো তোমার রূপনারায়ণের কুলের নোটস গুলো করতে একটু অসুবিধা হচ্ছে, যে স্যার এর প্রশ্নের উত্তরগুলো আমার জন্য একটু শক্ত মনে হচ্ছে, তাহলে স্যার কি করবো? আপনি বললেন যে রূপনারায়ণের কুলে স্যার খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এটা থেকে তো আমার ভালো মতো তো নোটস রেডি হচ্ছে না, তাহলে স্যার কি করা যায়? এবার দেখো ভালো করে দেখো, রূপনারায়ণের কুলে ইম্পর্টেন্ট, কিন্তু আমার তো দুটো কবিতার মধ্যে অথবা থাকবে। সুতরাং রূপনারায়ণের কুলে যদি আমার খুব ভালো করে এখন তৈরি না হয়, বড় প্রশ্ন লিখতে আমার কিছুটা সমস্যা হয়, তাহলে আমার কাজ হচ্ছে শিকার এবং ক্রন্দনলতা জননীর পাশে এই দুটোকে খুব ভালো করে পড়ে যাওয়া। কারণ রূপনারায়ণের কুলে থেকে একটা আসলেও তার সাথে অথবাতে খুবই সম্ভাবনা আছে শিকার অথবা ক্রন্দনলতা জননীর পাশে দেবেই দেবে। কিন্তু আবার তোমরা কোথায় নিশ্চিন্ত হয়ে যেতে পারো, যেমন বিভাব এবং নানা রঙের দিন থেকে যে কোনো একটি তোমরা নিশ্চিন্ত হয়ে পড়ে যেতে পারো, যেমন এখান থেকেই প্রশ্ন আসছে। আমার বাংলা থেকে যেমন ধরো আমি বললাম কলের কলকাতাটা এবারে খুব ইম্পর্টেন্ট। যে বলে স্যার কলের কলকাতাটা আমার অনেকগুলো প্রশ্ন রয়েছে, বা কলের কলকাতাটা আমার ঠিক মতো হচ্ছে না, এটা নোটসটা আমি রেডি করতে পারছি না, তাহলে কি করবো স্যার? আমি কি 5 নাম্বার ছেড়ে আসবো? না, দেখো ভালো করে বুঝবে প্রশ্নের মানটা। এখানে আমাকে দুটো রম্য রচনা থেকে প্রশ্ন দেবে, একটা লিখতে হবে। সুতরাং আমার যদি কলের কলকাতা ভালো করে রেডি না হয়, আমি ধরলাম কলের কলকাতা থেকে আমার একটি প্রশ্ন এসেছে, কিন্তু ওর সাথে অথবা কি আছে, নেক্সট ইম্পর্টেন্ট কোনগুলো, ছাতির বদলে হাতি এবং মেঘের গায়ে জেলখানা। সুতরাং কলের কলকাতা যদি আমার ভালো করে রেডি না হয়, তাহলে আমি ছাতির বদলে হাতি আর মেঘের জেলখানার মধ্যে যে প্রশ্নগুলো এবারে খুব ইম্পর্টেন্ট সেটা আমি ভালো করে পড়ে যাব, কারণ কলের কলকাতার সাথে অথবাতে তাহলে আমি এই দুটোর মধ্যে একটা পেয়ে যাব। তো এই টেকনিকগুলো আমাদেরকে একটু বুঝে চলতে হবে। অলৌকিকের প্রতিদিনের মজুরের প্রশ্নের মধ্যে তো তোমরা নিশ্চিন্ত আছো যে কোনো একটাই লিখবো, সুতরাং ওখানে কোনো সমস্যা নেই। বাংলা ও বাঙালি সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে আমরা যদি একটু খেয়াল করি, বাঙালি চিত্রকলা থেকে যে প্রশ্নগুলো বলছি ভালো করে দেখে যেও। নেক্সট চলচ্চিত্র সঙ্গীত, এখান থেকেও যে প্রশ্নগুলো বলবো সেগুলো খুব ভালো করে দেখে যাও। আমি 5টা থেকেই তোমাদেরকে দিয়েছি, কিন্তু তোমরা খুব ভালো করে জানো বাঙালির যে সাহিত্যের ইতিহাসের পোর্শনটা সেটা হিউজ। গতবার যেমন আমাদের কাছে একটা আনএক্সপেক্টেড প্রশ্ন এসে গেছিল, যেমন গতবার আমরা জানতাম বিজ্ঞান চর্চার ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ, এবং সে বছর এবিটিএ তে অথবা পর্ষদের বা যে আমাদের প্রশ্নপত্রগুলি রয়েছে বা যে বইগুলো আছে আমরা প্রচুর প্র্যাকটিস করেছি, তা সত্ত্বেও আমাদের কি এলো, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর অবদান, যেটা আমাদের কাছে এক প্রকার আনএক্সপেক্টেড ছিল। সুতরাং এরকম প্রশ্ন কিন্তু আসতেই পারে। আমরা আমাদের পক্ষে, হয়তো সবার পক্ষে বা আমাদের মধ্যে যারা একটু মিডিওকার বা ব্যাক বেঞ্চের স্টুডেন্ট আছে, আমি কাউকে অপমান করছি না, কিন্তু আমি বলতে চাইছি যারা হয়তো বাংলার সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে মেধাটা একটু কম, তাদের ক্ষেত্রে এরকম তো হতে পারে যে স্যার আমরা এতটা পড়তে পারছি না, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমি বলবো বাবা এই 5টা টপিকের উপরই তোমরা ইম্পর্টেন্ট গুলো ভালো করে দেখো, এবং এই 3টে থেকে যা সাজেশন দিচ্ছি সেগুলো ভালো করে দেখে যাও। এবং আমি যেমন আমার মন্তব্য রাখছি, তোমরা নিশ্চয়ই কোনো অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকার কাছে পড়েছো, তোমাদের বিদ্যালয় তোমাদের পাশে এতদিন থেকেছে, সুতরাং তারা যেগুলো বলছে খুব সুন্দরভাবে করে যাও। এখানে আমার নোটস তার নোটস বলে কোনো কথা নেই, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষক হিসাবে তোমাদের পাশে থাকা, তোমাদের সর্বাঙ্গীন ভাবে উন্নতি বা পরীক্ষায় সাফল্য কামনা করা। এবার আমরা চলে আসছি ভাষা বিজ্ঞানের ক্ষেত্রে। ভাষা বিজ্ঞানও আমি তোমাদেরকে যেরকম ভাবে বললাম, ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখা, অর্থাৎ ভাষা বিজ্ঞান, ভাষাতত্ত্ব তার বিভিন্ন শাখা, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব, এগুলো থেকে খুব ভালো করে পড়ে যাও। এক্ষেত্রে আমি তোমাদের একটা নিশ্চয়তামূলক কথা বলতে পারি যে শব্দার্থ তত্ত্ব থেকে হয়তো এবারে কোনো বড় প্রশ্ন আসবে না, এবং রূপতত্ত্ব থেকেও প্রায় একই কথা আমরা বলতে পারি, এখান থেকে হয়তো কোনো প্রশ্ন আসবে না, কিন্তু আমরা রিস্ক নেব না। আমি এখানে এই 5টা চ্যাপ্টার থেকে ওভারঅল একটা সাজেশন করে দিয়েছি, তো যে প্রশ্নগুলো দিয়েছি একটু দেখে যাও। কারণ দেখো আমরা সারা বছর কি করেছি সেটা কিন্তু কেউ জানতে আসবে না। আমরা সারা বছর বাংলা পড়েছি নাকি ফাঁকি দিয়েছি, পরিশ্রম করেছি, সেটা কিন্তু আমাদেরকে ওই পরীক্ষার হলে ওই একটি দিন 3 ঘন্টা 15 মিনিটে প্রমাণ করতে হবে। এবং সেখানে আমাদের কলম যত সুন্দরভাবে চলবে,
আমাদের রেজাল্টের ক্ষেত্রেও কিন্তু ততটাই ভালো নম্বর আসবে। তোমরা প্রত্যেকেই জানো যে বাংলার ক্ষেত্রে 100-100 পাওয়াটা খুবই কষ্টসাধ্য ব্যাপার, বা সাহিত্যের ক্ষেত্রে 100-100 পাওয়া যায় না। কিন্তু আমরা যদি ঠিকভাবে পড়ি, আমরা যদি একটা পরিকল্পনা অনুযায়ী পড়ি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকে 90-এর ঘরে একটা খুব ভালো নাম্বার তুলতে অবশ্যই পারবো। এবার এগুলোর মধ্যে থেকে আমাদের যে যে সাজেশন গুলো হতে পারে সেগুলো আমি তোমাদেরকে পরপর বলতে থাকছি। আমার এই যে সাজেশনটা রয়েছে এগুলো তোমাদের কাছে সহজলভ্য হয়ে যাবে, এবং এর থেকে কি কি প্রশ্ন আসতে পারে তোমরা ইমিডিয়েটলি ব্যাকে বোর্ডের মধ্যে দেখবে। গল্পের মধ্যে এবারে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষ। ভারতবর্ষ গল্পের ক্ষেত্রে যা সাজেশন দিয়েছি তোমরা তো সবই দেখে যাবে, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু যে প্রশ্নগুলো খুব ভালো করে দেখবে সেগুলো স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ। তার মধ্যে রয়েছে 2, 3, 4, 5, 6, 10। আমি এখানে ক্রমিক সংখ্যাগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, কিন্তু প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে পেয়ে যাবে। এরপর আমরা আসছি ভাত গল্পের ক্ষেত্রে। ভাত গল্পে অবশ্যই আমরা দেখব 1, 5, 6, 7 এবং 10। আচ্ছা, 1 নম্বরের প্রশ্নের ক্ষেত্রে আমি এখানে দুটো চরিত্র দিয়েছি, একটু অথবা দিয়ে বলা আছে। দুটো চরিত্রই ভালো করে দেখে যাবে, তোমাদের জন্য দুটো চরিত্রই এবারে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমরা কবিতার মধ্যে রূপনারায়ণের কুলে যদি আসি, রূপনারায়ণের কুলে থেকেই মাত্র 5টা প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি, যেখানে তোমরা করো 1, 3, 5, 7 আর 4-এর দাগের প্রশ্নটি। শিকার কবিতার থেকে আমি দিয়েছি তোমাদেরকে 1, 2, 3, 5, 7 এবং 8-এর দাগের প্রশ্নটি দিয়েছি, যেগুলো তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ। ক্রন্দনরত জননীর পাশে কবিতা থেকে আমি মাত্র 4টে প্রশ্ন তোমাদেরকে দিয়েছি পড়ার জন্য, যেগুলো তোমরা স্ক্রিনে দেখো 1, 4, 5 এবং 6। বিভাগ এবং নানা রঙের দিন এই দুটোর মধ্যে তোমাদের অথবা রয়েছে। বড় প্রশ্নের ক্ষেত্রে বিভাগের ক্ষেত্রে তোমরা পড়ো 2, 3, 4, 9, 10, 12, 13। এবার অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে স্যার এতগুলো দিয়েছেন আপনি। তো দেখো বাবা, বিভাগ নাটকটি আকারে যথেষ্ট বড় এবং এর লাইন তুলে কিন্তু প্রশ্ন চলে আসে আমাদের। সুতরাং আমি চেষ্টা করেছি অ্যাপ্রোপ্রিয়েটলি সেই লাইনগুলোকে গুরুত্ব দেওয়ার, যেগুলো থেকে সম্ভাব্যভাবে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, এরকম অনেক ক্ষেত্রে হয়তো হতে পারে যে 2-3টে প্রশ্ন দিয়ে বলে দিলে এগুলো পড়ে যায়, এগুলোই 100% গ্যারেন্টি এগুলোই আসবে, এরকম ভাবে কেউ গ্যারেন্টি তো দিতে পারে না। সুতরাং তোমাদের সাথে তোমাদের ভবিষ্যৎ নিয়ে খেলা করার কোনো ইচ্ছা বা কোনো প্রকার অধিকার তো আমাদের নেই। সুতরাং আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা যে অ্যাপ্রোপ্রিয়েটলি বলছি সেটা একমাত্র তোমাদের ভালোর জন্য, এবং যা টেক্সট রেডি আছে তার ক্ষেত্রে কিন্তু এগুলো কোনো অসুবিধাই হবার নয়। এবার আমরা যদি নানা রঙের দিন নাটকের ক্ষেত্রে দেখি, নানা রঙের দিন থেকে আমি দিয়েছি মাত্র 6টা প্রশ্ন দিয়েছি। 1, 3, 2, 4, 9, 10 এই প্রশ্নগুলো পড়বে নানা রঙের দিনের থেকে। অলৌকিক এবং আমাদের পড়তে জানে মজুরের প্রশ্ন, এই দুটোর মধ্যে তো আমাদের অথবা থাকছে। অলৌকিকের মধ্যে থেকে আমরা পড়তে চলেছি মাত্র 3টে প্রশ্ন, তোমরা পড়ে যাও 1, 2 এবং 3, মাত্র 3টে প্রশ্ন পড়ো। 1-এর প্রশ্নটি আমাদের ভিন্ন ভিন্ন ভাবে আসতে পারে, গল্পের প্রচুর লাইন রয়েছে যে লাইনগুলো তুলে আসতে পারে, তার জন্য টেক্সটের নলেজ তোমাদের ভালো রাখতে হবে। এরপর আমাদের আসছে বিদেশি কবিতা, অর্থাৎ পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। এখান থেকে তোমরা 1 এবং 2-এর প্রশ্নটা দেখো। 2-এর প্রশ্নটার ক্ষেত্রে আমি অনেকগুলো কবিতার ইম্পর্টেন্ট লাইন তুলে দিয়েছি, যেগুলো ব্যাখ্যা করতে বলেছি, বা আমাদের যেরকম তাৎপর্যমূলক প্রাসঙ্গিক প্রশ্ন আসে সেরকম ভাবে বলা আছে। তোমরা এগুলো একটু ভালো করে দেখে নিও। এবার আসছে আমাদের আমার বাংলা প্রবন্ধ। আমার বাংলার থেকে ছাতির বদলে হাতি থেকে তোমরা পড়ো 3টে প্রশ্ন পড়ো, 1, 3, 4, যেগুলো তোমরা অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছ। মেঘের গায়ে জেলখানা, এখান থেকে তোমরা পড়বে 1, 3, 4, 5 এবং এর শেষে 2-একটা, এটাও তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ।
কলের কলকাতা তোমরা জানো এই রম্য রচনাটা আমাদের যথেষ্ট বড় আছে এবং এর থেকে অনেকগুলো প্রশ্নই আসতে পারে। সুতরাং কলের কলকাতা থেকে আমি 6টা প্রশ্ন নির্বাচন করেছি, মানে সাজেশনে আছে আমার বা স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু আমি 6খানা প্রশ্নকে খুব গুরুত্ব দিয়েছি, যেটা তোমরা ভালো করে দেখবে। সেগুলো হলো যথাক্রমে 1, 2, 4, 5, 8, 10। স্ক্রিনের মধ্যে এই নাম্বারগুলো তোমরা ক্রমিকভাবে দেখতে পাচ্ছ। বাংলা ও বাঙালি সাহিত্যের ইতিহাসের মধ্যে থেকে গানের মধ্যে তোমরা গুরুত্ব দিয়ে পড়ো নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, রজনীকান্ত সেন, সলিল চৌধুরী। লোকসঙ্গীত, চিত্রকলার ইতিহাসের মধ্যে থেকে তোমরা গুরুত্ব দিয়ে পড়ো যামিনী রায়, বাংলার পটশিল্প সম্পর্কে সামগ্রিক আলোচনা এবং কালীঘাটের পটশিল্প, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, রামকিঙ্কর বেইজ, জয়নুল আবেদিন, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা অলরেডি। সিনেমার ইতিহাসের মধ্যে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তপন সিংহ, বাংলার তথ্যচিত্র, মৃণাল সেন। এবং একটু দেখে যাওয়ার চেষ্টা করো বাংলার সবাক চলচ্চিত্রের বৈশিষ্ট্যগুলি সম্পর্কে। বিজ্ঞান চর্চার ইতিহাসের মধ্যে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, ডক্টর বিধানচন্দ্র রায়, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বিজ্ঞান চর্চায় ভূমিকা, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, রাধা গোবিন্দ কর, প্রফুল্লচন্দ্র রায়, নীলরতন সরকার। এনাদের সম্পর্কে একটু আলোচনা তোমরা অবশ্যই দেখে যাও। খেলাধুলার ইতিহাসের মধ্যে আন্তর্জাতিক ক্রীড়ায় বাঙালির কৃতিত্ব, সাঁতারের উপর তোমরা এটা করো। রামায়ণে দাবা খেলা স্রষ্টা এবং দাবা খেলায় বাঙালির কৃতিত্ব। ক্রিকেটের ইতিহাস বাঙালির এবং এর মধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সারদা রঞ্জন বাবুর এই অবদানটা একটু তোমরা দেখে যেও ভালো করে। এছাড়া কুস্তি, বাঙালির স্বদেশী সার্কাস, ব্রতচারী খেলার উদ্ভাবক এবং বাঙালির এতে অবদান, এগুলো একটু ভালো করে দেখে যাও। ভাষা বিজ্ঞান ও তার বিভিন্ন শাখার মধ্যে থেকে যে যে প্রশ্নগুলো আমি দিয়েছি তার মধ্যে তোমরা 1, 4, 3, 6, 7, 8, 9, 12 এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাও। এবার আমরা আসছি আমাদের প্রবন্ধ সাহিত্যের ক্ষেত্রে। প্রবন্ধ সাহিত্যের থেকে প্রত্যেকটা বিষয়ের উপর যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ। এগুলো যেহেতু কোনো ক্রমিক সংখ্যায় দেয়া নেই, সুতরাং তোমরা স্ক্রিন থেকে জিনিসটা দেখে নাও, দেখলেই তোমাদের বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা এগুলো দেখে নিয়েছো। আমি যে সাজেশনগুলো তোমাদেরকে বললাম, তোমাদের বিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকারা এবং তোমাদের গৃহ শিক্ষক শিক্ষিকারাও নিশ্চয়ই এর মধ্যে থেকে তোমাদের অনেকগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিয়েছে। এগুলো সব তোমরা ভালো করে করো। কিন্তু বাংলা পরীক্ষার ক্ষেত্রে আমি তোমাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই। এগুলো আমার নিজস্ব অভিজ্ঞতার ফল, অথবা আমি যখন স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ বয়েজে পড়াতাম সেক্ষেত্রেও আমি যে অভিজ্ঞতাটা লব্ধ করেছি তার থেকে তোমাদেরকে যদি বলি, বাংলার ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে টেক্সটটা, নিজের পাঠ্য বইটা খুব ভালো করে পড়ো। এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। নোটসের ক্ষেত্রে আমি বলবো এটা তোমাদের দ্বিতীয় অপশন থাকবে। প্রথম অপশনে তোমাদেরকে টেক্সটটা খুব ভালো করে পড়তে হবে, কারণ এখন তোমাদের প্রধান শিক্ষক কিন্তু তোমরা নিজেরা। দ্বিতীয়ত, বানানের ক্ষেত্রে যত্নশীল হও। লেখার ক্ষেত্রে তোমাকে খুব দুরূহ ভাষার ব্যবহার করতে হবে এমনটার কোনো প্রয়োজন নেই। যেটা লিখছো নির্দিষ্ট পয়েন্ট করে উৎস নির্দেশ করে লেখো, যেটা খুব সাধারণ ভুল ছেলেমেয়েরা করে থাকে, যেটা আমরা বারবার বলি। যেমন ধরো, আমি যদি একটা ছোট্ট উদাহরণের মধ্যে তোমায় বলতে চাই, রবীন্দ্রনাথ ঠাকুরের যখন তুমি কোনো কবিতা লিখছো তখন ওনার পরিচয়টা কবি রবীন্দ্রনাথ, কিন্তু যখন তুমি ওনার কোনো গল্পের ওপর প্রশ্নোত্তর লিখছো তখন কিন্তু কবি রবীন্দ্রনাথ কথাটা মানানসই না, তখন সেটা গল্পকার রবীন্দ্রনাথ হবে। সুতরাং তোমাকে এটা মাথায় রাখতে হবে, যখন তুমি নাটক লিখছো সেখানে নাট্যকার হবে, যখন উপন্যাস লিখছো তখন তার পরিচয় ঔপন্যাসিক হবে। এগুলোকে তোমরা একটু নজরে রেখো, কারণ দ্বাদশ শ্রেণীর একজন ছাত্র বা ছাত্রী যদি এইরকম ভুলগুলো করে থাকে সেটা কিন্তু তার খাতার যে গুরুত্ব সেটাকে কিন্তু কমিয়ে দেয়, লেখার ওজস্বিতাটা কমে যায়। সুতরাং এগুলো তোমরা একটু নজরে রাখো। নির্দিষ্ট পয়েন্ট করে উত্তর লেখো। পয়েন্টে যদি লিখতে তোমার সেই মুহূর্তে অসুবিধা হয় তুমি প্যারাগ্রাফ করে নাও, যতটা চাইছো ততটা উত্তর লেখো।
তুমি শুরুতে কথামুখ ব্যবহার করো, যেগুলো আমরা হয়ে থাকে যে উৎস লেখার পূর্বে আমরা একটা স্টার্টিং কোটেশন দিই, যেটা তোমার লেখার সৌন্দর্যতাটাকে, তোমার লেখার যে অলংকার শিল্পকে সেটা আরো অনেকটাই বৃদ্ধি করবে। যতটা প্রয়োজন ততটা উত্তর লেখো, হাতে কলম, মনে আবেগ, পাতার পর পাতা লিখে গেলাম, এতে কিন্তু বাংলায় নাম্বার আসে না। সুতরাং যেটা তোমার থেকে প্রশ্ন চাওয়া হয়েছে ততটার মধ্যে উত্তর দাও। যে টেক্সটটা থেকে তুমি উত্তর লিখছো সেই টেক্সট কেন্দ্রিক কিছু কোটেশন তুমি অ্যাড করো, যেটা শিক্ষক বা শিক্ষিকার কাছে তোমার লেখাটাকে আরো সৌন্দর্যপূর্ণ করে তুলবে। পরীক্ষাটা কিন্তু খুব জটিল কিছু নয় বাবা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। পরীক্ষা হচ্ছে একটা শিল্প। তুমি যত সুন্দরভাবে তোমার খাতাটাকে পরীক্ষকের কাছে তুলে ধরবে, তোমার নাম্বার পাওয়ার সম্ভাবনা কিন্তু ততই বেশি। একটা কথা সবসময় মাথায় রেখো, যে কোনো শিক্ষক বা শিক্ষিকা এই মানসিকতা নিয়ে খাতা দেখতে বসে না যে আমি ছেলে বা মেয়েটিকে নাম্বার কম দেবো বা একে আমি ফেল করিয়ে দেবো। তাদের সম্পূর্ণ প্রচেষ্টা থাকে ছেলে মেয়েরা যদি লেখে, যেখানে নাম্বার দেওয়া সম্ভব নাম্বার কিন্তু তারা দেবে। সুতরাং এটা আমি তোমাদের কাছে আর একটা নিয়ম পৌঁছে দিতে চাই, বা আর একটা তোমাদের কাছে আমি আমার একটা বক্তব্য রাখতে চাই। বড় দাদা হিসেবে বা শিক্ষক হিসেবে যেভাবেই বলা না কেন, আমরা যেটা আমাদের শিক্ষকদের থেকে শিখেছি, আমাদের সুব্রত দেব মহাশয় স্যার, আমাদের ইংলিশের স্যার, তিনি আমাদেরকে যেটা হাতে ধরে শিখিয়েছেন, সেটা আমি তোমাদেরকে বলতে চাই যে সাদা খাতায় কখনো নাম্বার নেই। সুতরাং তুমি লিখে আসো, 80তে 80 লিখে আসো এবং সেইভাবে পরিশ্রম করো। প্রয়োজন হলে সেই অমানসিক স্তরে নিজেকে নিয়ে যাও, পরিশ্রমের কোনো বিকল্প হবে না। এরপর আমাদের যে অভিজ্ঞতা রয়েছে, আমাদের যে সাপোর্ট রয়েছে সেগুলো তো রয়েছে, এবং তোমরাও অবশ্যই আমাদের সাপোর্ট। তোমরা যত আমাদেরকে সাহস দেবে, এনকারেজ করবে, ততই আমরা আরো এগিয়ে চলবো। এবার বলে রাখি, অনেক কথাই তো হলো, এবার এই যে তোমাদেরকে থিনের মধ্যে যে ক্রমিক সংখ্যাগুলো দেখানো হলো বা যেগুলো বলা হলো, এই সম্পূর্ণ সাজেশনটা তোমরা বাই পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এবং এর মধ্যে যদি প্রশ্নকেন্দ্রিক কোনো সমস্যা থাকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে সেই প্রশ্ন করতে পারো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। স্যার রয়েছেন, ওনার সাথে যোগাযোগ করতে পারো। অবশ্যই আমরা তোমাদের পাশে সর্বক্ষণ রয়েছি। বেশি করে এই চ্যানেলটিকে তোমরা ভালোবাসা দাও। ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবদের মধ্যে বা সহপাঠীদের মধ্যে এই চ্যানেলটির লিংক শেয়ার করো, ভিডিওকে শেয়ার করো, আরো বেশি করে লাইক করো, কমেন্ট করো। কারণ তোমাদের একটি লাইক, তোমাদের একটি কমেন্ট আমাদেরকে আরো বেশি করে খাটার জন্য উৎসাহ দেবে। সুতরাং সবার কাছে এই আবেদন রইল, আমাদের সম্পূর্ণ প্রচেষ্টা তোমাদের জন্য। তোমরাও হাত বাড়াও, আমরাও হাত বাড়াই, একটা সম্পর্ক তৈরি হোক। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনকে তোমরা প্রেস করে রাখো, যাতে কোনো ভিডিও বা কোনো আপডেট মিস না হয়ে যায়। অবশ্যই তোমাদের সাফল্য কামনা করি। নমস্কার।